আমরা দেখলাম একটি গুরুত্বপূর্ণ লোকসভা এই জয়নগরে, এবং এই জয়নগরে আপনাকে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠালেন। কার বিরুদ্ধে? প্রতিমা মণ্ডল। কি মনে করছেন ময়দানের পালে হাওয়া ঠিক মানুষ কি বলছে? মানুষ অন্যায়, খুন, সন্ত্রাস আর গণতন্ত্র লুঠের বিরুদ্ধে ভোট দিতে চাইছে। মানুষ আর সুখ শান্তি চাইছে। মানুষ চাইছে ডেভেলপমেন্ট। উন্নয়ন ছাড়া মানুষের কাছে পৌঁছানো যাবে না, উন্নয়নই দিতে হবে। কারণ আপনারা জানেন, একদিকে গোসবার দ্বীপগুলো আছে, আমি ওখানে গিয়েছি, এখনও মানুষ জল পাচ্ছে না, খাবার জলই পাচ্ছে না। আপনি ভাবুন। তার সাথে সাথে আমি এসডিও বিডিওর সাথে কথা বলেছি যে কাইন্ডলি অন্তত জলটা খাওয়ার ব্যবস্থা করুন। একটু যন্ত্রণাদায়ক। যেখানে জল পাচ্ছে না, আমরা পরবর্তী ফিউচারের কথা কি ভাবব? যে দ্বীপগুলো আছে, দ্বীপের মধ্যে নৌকা যদি আটকে যায়, একটা গর্ভবতী মা বা হার্ট অ্যাটাক হলে সেই রুগীকে নিয়ে আসা, তাকে মা বাচ্চা দুজনার, বা কারোর যদি হার্ট অ্যাটাক হয়, সেটা খুব কষ্টের। এই দ্বীপগুলোর মধ্যে সংযোজন যদি আমরা ব্রিজের মাধ্যমে করতে পারি, মানুষের ট্রান্সপোর্ট ব্যবস্থা, তাহলে ফাইন্যান্সিয়াল মুভমেন্টটা কিন্তু অনেকটা ভালো হবে। আরও একটা জিনিস আছে, ওখানে কোল্ড স্টোরেজ বানাতে হবে। চাষিরা ঠিক ন্যায্য দাম পাচ্ছে না, সেটাও ভাবতে হবে। ভেড়ি ভেঙে, নদী ভেঙে বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে, সেই কংক্রিটের নদী বাঁধ তৈরি করতে হবে। কিছুটা রেলের যে সম্প্রসারণ আছে সেটা করতে হবে। অনেক জায়গা তো পড়ে আছে, আমরা ইন্ডাস্ট্রি বা পর্যটন কেন্দ্রও বানাতে পারি, আমরা চাইলেও এয়ারপোর্টেরও প্ল্যান করতে পারি। কিন্তু টোটাল জিনিসটা ডেভেলপমেন্ট করার যে মানসিকতা, যে ডিম্যান্ড, সেইটা তৈরি করে যদি আমরা প্ল্যান দিতে পারি, তাহলে অনেকটা ডেভেলপমেন্ট মানুষের কাছে করা যাবে। কিন্তু তৃণমূল 10 বছর 15 বছর সময় পেয়েছে, কি কি কারণে করতে পারেনি বলে আপনার মনে? ডেভেলপমেন্টের যে মানসিকতা, কারণ যদি আমরা ডেভেলপমেন্ট করে থাকি, তাহলে যারা পিছনে পড়ে থাকবে তারা মানুষের কাছে আসবে না। আমার যা ব্যক্তিগত ধারণা, ডেভেলপমেন্ট ছাড়া মানুষের উন্নয়ন, এখনকার দিনে আপনি ভাবুন, জল পেতে পারছে না, কিছু জায়গায় কারেন্টও নেই। তো এই ন্যূনতম জিনিসটা তো তারা চাইছে, একটা ট্রান্সপোর্ট ব্যবস্থা। এটা তো একদম মিনিমাম ক্রাইটেরিয়া। এত জায়গায় এত ব্রিজ হচ্ছে, এত রেল লাইন হচ্ছে, যে মানুষগুলো আসতে পারছে না। শিক্ষার জন্য যে এডুকেশনের যে শিক্ষার ব্যবস্থা, ওই এরিয়াতে কোনো ইউনিভার্সিটি নেই, সেটাও ভাবতে হবে। একটা প্রসঙ্গ একটু মনে করিয়ে দিতে চাইব। মমতা ব্যানার্জি ঠিক ক্ষমতায় এলেন 2011 সাল, এবং 14 সালের মধ্যেই কিন্তু তিনি একদম প্রতিশ্রুতিবদ্ধ দৃঢ়ভাবে বললেন, আমার তো 100% কাজ হয়ে গিয়েছে। তাহলে আজকের দিনে এই অভিযোগগুলো থেকে যাচ্ছে কেন? উনি তো কথায় সমস্ত কিছুই বলেন, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু আজকের মানুষজন, সন্দেশখালীর মায়েরা তার রূপই দিয়ে দিচ্ছে যে কতটা ডেভেলপমেন্ট। মায়েদের ইজ্জত যদি আমরা রক্ষা করতে না পারি, এর চেয়ে যন্ত্রণাদায়ক, এর চেয়ে কষ্টের আর কি কিছু আছে? সন্দেশখালীতে দুজন মন্ত্রী, আপনার মনে থাকবে, পার্থ ভৌমিক এবং সুজিত বসু গিয়েছিলেন, এবং তারা বললেন সন্দেশখালী খুব শান্ত আছে এবং ভালো আছে। বাইরে থেকে বিজেপি, অর্থাৎ আপনার দল, গিয়ে ওখানে একটা ঝামেলা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, তার কারণেই 144। আদতে কোনটা সত্য? সন্দেশখালী ভালো আছে নাকি 144 জারি আছে? যে সাধারণ মায়েরা পথে, মা বোনেরা পথে নেমে যেভাবে প্রতিবাদ করছে, সেই মায়েদের আইডেন্টিফাই করলেই তো আপনারা বুঝতে পারেন যে এটা বাইরের লোক না তাদের নিজেদের লোকজন। সত্যি এটা লজ্জাজনক যে যারা প্রতিবাদ করেছে তাদেরকে অন্য তকমা দেওয়া, বাইরের লোকজন তকমা দেওয়া, এটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। একদমই তাই। আমি একটা অন্য প্রসঙ্গে একটু আসতে চাইব। সিএ এই ভোটের কিন্তু মূল একটা ইস্যু হতে চলেছে, এবং তৃণমূলের পক্ষ থেকে বারবার যে বক্তব্য সামনে আসছে,
ডিটেনশন ক্যাম্পের কথাটা মনে করিয়ে দিতে চাইছে, আসামে যেটা হয়েছিল, এবং সেই ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের এই সিএ একদম গুলিয়ে দিতে চাইছে। এবং তারপরে যে ঘটনাটা ঘটছে, সিএ এর বিরোধিতা তো ছিলই, এখনও থাকছে। তাহলে সিএএ নাগরিকত্ব চলে যাওয়ার যে একটা ভয়, সেটা মানুষের মধ্যে কতটা দানা বাজে, কতটা রিকভার করতে পারবে? সিএ চালু হওয়ার পরেই দেখুন কোনো জায়গায় কোনো আন্দোলন নেই, কোনো কিছু নেই। মানুষ দেশকে রক্ষা করতে গেলে আপনাকে এই নিয়ম আনতেই হবে। আমি যদি এটা না করি তাহলে দেশের জনবিস্ফোরণ ঘটবে। অলরেডি যে হারে জনসংখ্যার বৃদ্ধি পাচ্ছে সেটাকে তো কন্ট্রোল করতেই হবে ডেফিনেটলি। তাছাড়া যদি আমরা এটা করতে না পারি কোনো মতে মানুষের সম্ভব না। আর এই যে নিয়মটা, সেই নিয়মটা তো কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না, নাগরিকত্ব নিয়ে এখান থেকে বাইরে বের করে দেওয়া হচ্ছে না, বরং অন্যান্য দেশে যেখানে সংখ্যালঘু যারা অত্যাচারিত তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে। এটা তো গর্বের বিষয়। না, সিএতে প্রথম যে 1A যদি আপনি দেখেন লক্ষ্য করে, ওখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা লিখতে হবে যে আমি এদেশের নাগরিক নই, নাগরিকত্ব পেতে চাই। এই 1 যে প্রথম টিকটা, এটাতেই তো একটা সন্দেহের দানা বাজছে, কতটা কি রিকভার হবে? ডেফিনেটলি রিকভারি করার জন্য এই দেশের আইন তো সেটাই বলছে যে আমি অন্য দেশের ছিলাম, এখানে এসেছি। সেটা সত্যি কথাটাই বলতে আপত্তিটা কোথায়? যেটা সত্যি সেটাই তো এখানে তো মিথ্যা কথার কিছু নয়। কারণ আপনি অনেক জায়গায় দেখলে, যদি আমরা ঠিক মতো যাচাই করি, অনেক মানুষের সেই পরিচয়টা পাওয়া যাবে। তাহলে সত্যি কথা তো এটা যে ম্যাক্সিমাম আমাদের আশেপাশেই তো বাংলাদেশ আছে, তাই সেখানে হিন্দুরা ডেফিনেটলি কী হারে কী মর্মান্তিকভাবে অত্যাচারিত তারা চলে আসছে, তাদেরকে আশ্রয় দেওয়া হবে, তা সেটা লিখতে আপত্তি কথা। লিখলে তো সরকার বলছে না যে আমরা তাদেরকে দেব না। এটা সত্যি কথা, সত্যি সত্যি, মিথ্যা তো নয়। একদমই তাই। আমি একটু জেনে নেব, আজকেই ডিজিপি রাজীব কুমার, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঘণ্টাখানেক আগের খবর। এ কি নির্বাচনের মুখে ভারতের নির্বাচন কমিশনারের কোপে পড়লেন এই রাজীব কুমার? ঘণ্টাখানেকের মধ্যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো ডিজিপি পদ থেকে, এবং তিনি নির্বাচনের কোনো দায়িত্বে আর থাকছেন। আপনারা জানেন এর আগের যে ডায়েরি, নারদার যে ডায়েরি, লাল ডায়েরি কেলেঙ্কারি, সেটার মধ্যেই থেকেই ওনার যে পক্ষপাতিত্ব সেটা সমস্ত পশ্চিমবঙ্গবাসী বুঝতে পেরেছেন, যার জন্য নিরপেক্ষ নির্বাচন করার জন্য সঠিক পদক্ষেপ নিয়েছে। এটা জনসাধারণের ক্ষেত্রে আপনারা জানেন গত নির্বাচনে যে এতগুলো প্রাণহানি, মানুষ তো কেউ চায় না রক্ত দিক, খুন হোক, কোনো প্রাণ যাক, সেটা কেউ। ভারতবর্ষের কোনো অংশেই এই নির্বাচনকে কেন্দ্র করে এই ছবি দেখা যায় না যেটা পশ্চিমবঙ্গে দেখা। ডেফিনেটলি আমরা তো সেটাই বলতে চাইছি যে মানুষ খেলায় যেমন হার জিত থাকে, ভোটেও হার জিত থাকবে, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু খুন রক্ত মানুষের জীবন নিয়ে এই খেলা কাঙ্ক্ষিত নয়। আমরাও চাইছি না কেউ। মানুষ সঠিকভাবে ভোট দিক, তারা ভোটাধিকার অ্যাপ্লাই করুক, যাকে চাইবে সেই জিতবে। রাজীব কুমারের আরও একটি বিষয় যেটা রয়েছে, সেটা একটু সেন্সিটিভ। আপনি মনে করে দেখবেন সন্দেশখালির দিকে তাকিয়ে উনি ছুটে এলেন, মিটিং করলেন, এবং মাঝগঙ্গায়ও মিটিং করেছেন। এই পরিস্থিতি, মাঝ নদীতে মিটিং করতে হয়েছে 56 দিন বাদে শেখ শাহজাহানকে। এই সেই রাজীব কুমার, যিনি তথাকথিত রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে বিরোধী, তারা কিন্তু বলছে রাজীব কুমার বেশ কিছুটা আড়াল করতে চেয়েছিলেন, পুরোটা পারেন। আপনিও কি একমত? ডেফিনেটলি আড়াল করার জন্যই তো ওনাকে পাঠিয়েছিল, সেটা তো সবাই বুঝতে পারছে। কারণ যেটা সত্যি, মায়েরা যেভাবে প্রতিবাদ জানিয়েছে, এটা সত্যিই মানে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের লজ্জা, এবং বিশ্বের দরবারে যে এই লজ্জাটা পৌঁছে গেছে, সেটা বাঙালি হিসেবে আমরা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। এটা আমাদেরই লজ্জা। একদমই তাই। আমি স্পেসিফিকভাবে জেনে নেব, ঠিক এই জয়নগর কেন্দ্র, লোকসভা কেন্দ্র, ভারতীয় জনতা পার্টি ঠিক কি ইস্যু নিয়ে এই লোকসভা কেন্দ্রে লড়বে, এবং ঠিক তার মাইল ফলকটা কোথায় হবে, এবং ঠিক ইস্যুগুলি পয়েন্ট আকারে যদি বলি, কি লক্ষ্যমাত্রা ভারতীয় জনতা পার্টি ঠিক এই কেন্দ্রে? আমরা মোদিজি সবকা সাথ সবকা বিকাশ, কোনো ধর্মনিরপেক্ষভাবেই সমস্ত মানুষজনই থাকবে, এবং মানুষের যা ডেভেলপমেন্ট, আমাদের যে বাড়ি যা ডেভেলপমেন্ট দিয়েছেন, কেউ কোনো বেছে আমরা যে এই ধর্ম পেয়েছে সেটা কোনো, বরং আমরা বলতে পারি মুসলিম ভাই বোনেরা, মায়েরা, তারা বেশি সুবিধা পেয়েছে, কোনো নিরপেক্ষ নয়। আর মানুষ কোনো দিন খুন সন্ত্রাস অন্যায় চাইছে না। আর ভাবুন, চাকরি যারা প্রকৃত যোগ্য
তারা চাকরি পাচ্ছে না, এটা সত্যিই অত্যন্ত কষ্টের। তার কারণ হচ্ছে যারা প্রকৃত শিক্ষিত তাদের লাইফ থেকে এই টাইমটা চলে যাওয়া মানে তাদের জীবন, যৌবন, ফ্যামিলি পুরোটাই নষ্ট হয়ে যায়। তাদের কথা ভাবুন, শিক্ষিত সমাজ যদি একটা দেশকে যদি নষ্ট করতে যাওয়া যায়, তাহলে শিক্ষাকে যদি আমরা মেরে ফেলতে পারি, সব শেষ হয়ে যাবে। সেই রকমই করা হয়েছে। মানে এটা যেভাবে, আর এত পরিমাণ দুর্নীতি আমরা কেউ কি কোনোদিন ভাবতে পেরেছি? সমস্ত দিক থেকে যেখানেই হাত দেবেন সব জায়গায় দুর্নীতি। দুর্নীতির প্রসঙ্গে তৃণমূল কিন্তু নিজেকে ডিফেন্ড করেছে, একদম বলেছে দুর্নীতির দায় ব্যক্তির, দলের নয়। সমস্ত কিছুই তো ব্যক্তির উপরেই চাপিয়ে দিলে তাহলে কি করে হবে? তাহলে এত বড় বড় যারা ছিলেন পদে, এটা ঠিক নয়। সবাই তো ব্যক্তির উপর দায় দিয়েই সরে যেতে চাইছে, কিন্তু সেটা একজন দুজন এক্সেপশনাল ঘটনা ঘটতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যখন ঘটে তখন তো সেটাকে চিন্তাভাবনা করতে হবে, দলের প্রতি তো দায় আসবেই। একদমই তাই। আমি একটু আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের দিকে একটু যদি নজর রাখি, আপনি একজন ডাক্তার, তিনি সমাজসেবা করছিলেন অন্যভাবে, রুগীর প্রাণ বাঁচাচ্ছিলেন, মানুষের প্রাণ বাঁচাচ্ছিলেন। যদি এই প্রফেশনটায় ব্রতী থাকতেন, আমি বলছিলাম আবার রাজনীতির কাদা কচকচানি এই জায়গায় আসতে গেলেন কেন? মানে আমি বলছিলাম কোন লাইফ লিডটা বা কোন সামাজিক কাজটা ভালো লেগেছে? না, ডাক্তার হিসাবে বা রোগীকে সেবা করা সেটা তো ডেফিনেটলি একটা আলাদা দিক, কিন্তু সত্যিই আমরা যদি চুপচাপ বসে থাকি, অন্যায়ের প্রতিবাদ যদি না করি, তাহলে যারা সাধারণ মানুষ তারা ভাববে কি? সবাই আমরা ভয়ে কিছু বলবো না, কিছু করব না। সেই অন্যায়ের প্রতিবাদের জন্যই আমার এই সিদ্ধান্ত। অনুপ্রেরণাটা কি? এই রাজ্যে তো অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না। আপনার এই রাজনীতিতে আসার পিছনে অনুপ্রেরণা বলতে সেই রকম তেমন কিছু নয়। দেয়ালে পিঠ থেকে গেলে যেমন হয়, মানে এত অন্যায়, এত অত্যাচার মানুষের, আমার নিজের ওপরেও। আরও তো দল ছিল, কি বিজেপির উপর ভরসা রাখলেন? দল বিজেপি তো সর্বভারতীয় দল, কিন্তু কংগ্রেস সমস্ত দলই থাকবে। মানুষের তো একটা সিলেক্টিভ পছন্দ তো থাকে ডেফিনেটলি। মোদিজি যেভাবে দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কোনোদিন ভাবতে পেরেছি মিসাইল তৈরি হবে, চন্দ্রযান পাঠাবে? এই যে ডেভেলপমেন্ট, উন্নয়ন, সেটার জন্যই এই সিদ্ধান্ত। এবার আমি একটু মমতা ব্যানার্জির প্রসঙ্গে আসি। একেবারে ভোট কুশলী বলতে পশ্চিমবাংলার জ্যোতি বসুর পরে একেবারে স্থান নিয়েছেন মমতা ব্যানার্জি। এই স্বাধীন ভারতবর্ষের স্বাধীন পশ্চিমবঙ্গে আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি একেবারে জ্যোতি বসুর পরে। উনি যদি ভোট কুশলী হয়ে থাকে পশ্চিমবঙ্গের তিনি। এবার সমস্যা হচ্ছে ভোট আসলেই চোট লাগে, কোনো সময় পায়ে, এখন আবার মাথায়। আচ্ছা, একটা বিষয় আমাকে একটু বুঝিয়ে বলুন বিস্তারে। যদি আপনার বাড়িতে কারো চোট লাগে, তা আপনি একজন চিকিৎসক পেশায় রয়েছেন, আপনি প্রাথমিকভাবে কি করবেন? ওই অবস্থায় তাকে হসপিটালে দেবেন না ফার্স্ট এইড করাচ্ছে? ডেফিনেটলি তো আমরা প্রথমেই ফার্স্ট এড দেবো, দিয়ে তারপরে করব। এবং তা আবার সাধারণ মানুষের বাড়ি নয়, মুখ্যমন্ত্রীর বাড়ি, যে কিছু নেই এরকম বিষয়টা নয়। সেটা তো সবাই জানেন, যাদের জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকে, মানে সমস্ত কিছুই বাড়িতে থাকে, এটা বাড়িতেই মিটে যেতে পারত। উনি কিভাবে নিয়েছেন, বা যারা ওনার দায়িত্বে আছেন তারা হয়তো কোনো রিস্ক না নিয়ে, যেহেতু মুখ্যমন্ত্রী, সেই জন্য একটা বড় জায়গায় গিয়ে একটা দুটো সেলাই দিলাম বা স্টিচ দিলাম, সেটা কাঙ্ক্ষিত করতেই পারে। সেটা নিয়ে ছবিটা সেকেন্ডের মধ্যে পোস্ট হয়ে গেল, ভাইরাল। এটা তো বুঝতে পারছি না, আগের বারে ওই ঘটনা ঘটেছিল, পরেও ওই সেম একই ঘটনা। এসএসকেএমের হসপিটালের রিপোর্ট কিন্তু খুব মারাত্মক, পুশ বিহাইন্ড বলছে যে পেছন থেকে একটা ঠেলে ফেলে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে নিজের বাড়িতেই এতটাই থাকছে? এই জিনিসগুলো যেভাবে সাজাবেন সেইভাবে প্রকাশ করলেই তো হয় না। সায়েন্টিফিক কারণ দেখাতে হবে, কোথায় লেগেছে সেটা দেখতে হবে, পিছন থেকে ঠেলে দিয়ে দেওয়াটা, সেই সমস্ত জিনিসগুলোকে সমস্ত কিছু বিচার বিবেচনা করলে ওনারা যা রিপোর্ট দিয়েছে সেটা দেখবে। এটা অ্যাক্সিডেন্টাল যদিও বা ঘটনা ঘটে থাকে, ওনার সুস্থ হওয়া দরকার, ডেফিনেটলি সুস্থ হোক, ভালো থাকুক, কিন্তু রাজনীতি ডাঙিয়ে নেয় এই এটা না এফেক্ট ফেলাটাই আমার মনে হয় ভালো।
একদমই তাই। আমার একদম শেষের দিকে চলে এসেছি, আপনার পাশের কেন্দ্র যাদবপুর, সেখান থেকে সায়নী ঘোষ প্রার্থী। যেহেতু দল আপনার বিজেপি, সেহেতু শিবলিঙ্গর উপরে যে কন্ডোম পরানোর যে বিষয়গুলো সামনে এসছে, সায়নী ঘোষ যেভাবে হিন্দু ধর্মের উপর আক্রমণ পরপর চালিয়েছে এবং গোমূত্র দিয়ে গার্গেল করার কথা বলেছেন, কতটা আঘাত পেয়েছেন মনের মধ্যে একজন হিন্দু হিসেবে? ডেফিনেটলি আমরা হিন্দু হিসাবে এই যে জিনিসটা, এটা কোনো হিন্দুই পছন্দ করবে না। জনসাধারণ হিন্দুত্বের যে প্রতিবাদ সেটা ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন, এটুকুই আমরা আশা করছি। আর এই সমস্ত জিনিস নিয়ে কাদা ছোড়াছুড়ি আমিও পছন্দ করি না। আচ্ছা, যদি আমার এক স্পেসিফিকভাবে শেষ প্রশ্ন, সিপিএম আছে, ময়দানে তৃণমূল আছে, বিজেপি আছে, কেন বিজেপিকে এগিয়ে রাখবেন জয়নগরে? ডেফিনেটলি তৃণমূলের খুন, সন্ত্রাস, অনুন্নয়ন, ভোট লুট, কোনো ডেভেলপমেন্ট নেই, শিক্ষার মধ্যে কিছুই নেই। আর সিপিএম তো এখানে এখন বর্তমানে না থাকার মতোই, আস্তে আস্তে দানার। বামপন্থীরা পরপর আক্রমণ শানিয়েছে বিজেপিকে, বিজেপি নাকি ধর্ম ছাড়া আর কোনো এজেন্ডাই নেই আপনাদের। আপনি ডেভেলপমেন্ট মডেলের কথা বলছেন, তারা বলছে যে ধর্ম ছাড়া আপনার দলে আর কিছু নেই, ওটাই প্রাইমারি, ওটাই শেষ। মোদিজি যে ডেভেলপমেন্ট করছেন, যে বাড়ি ঘর দেওয়া হয়েছে, সেটা কি শুধু হিন্দু ভাইয়েরা পেয়েছে? মুসলিম ভাইয়েরা কি কেউ পায়নি? সবাই তো পেয়েছে। এই যে জলের যে প্রকল্প দিয়েছে, জল জীবন, সমস্ত বাড়ি তো পাচ্ছে। এখানে কোনো হিন্দু বাড়ি পাচ্ছে, মুসলিম বাড়ি পাচ্ছে না এইরকম তো বলে কোনো কথা নেই। অপপ্রচার করে তো কোনো লাভ নেই। মানুষের মধ্যে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, না হলে বিশ্বের দরবারে মোদিজি এত আসন নিয়ে আগে দখল করেছেন, আবারও আসবেন। বিকল্প কোনো মুখ তো নেই সামনে। একদম, জয়নগরের মোয়া কোন দিকে যাবে সেটা আমরা জানি। জয়নগরের মোয়া বিখ্যাত, এবং সেই মোয়া বিজেপির হাতে যাচ্ছে না তৃণমূলের হাতে যাচ্ছে, সেই দিকটা আমাদের নজর থাকবে। আপাতত আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাইব যে জয়নগরের মানুষকে আপনি ঠিক কী কী কারণে আপনাকে ভোট দিতে বলুন? মানুষ শান্তি চাইছে। এখানে কোনো শান্তি বলে কিছুই নেই। মানুষের মিনিমাম যে সম্মান, কোনো ডেভেলপমেন্টও, কী ডেভেলপমেন্ট হয়েছে? ডেভেলপমেন্টের এতে আপনি বিচার করুন। অনেক ইস্তাহার দেয়, অনেক কিছু করে, সাধারণ মানুষের যে মিনিমাম জিনিসটা দরকার, এই যেমন জয়নগরে আপনি ভাবুন, একটা ড্রেন, একদম মিনিমাম যে জিনিস, ড্রেনই নেই। আপনার একটা ড্রেনের ব্যবস্থা মিনিমাম সেটুকুও নেই। শিক্ষার যা ব্যবস্থা জয়নগরে কম্পারেটিভলি আছে, কিন্তু কিছু পেরিফেরিতে আছে, সেই জায়গাগুলোকে আরও ডেভেলপমেন্ট করতে হবে। আপনি জানেন, কিছু আমরা সব বাড়িতে বাড়িতে জল দেওয়ার জন্য সব নেতারা চলে আসতে, সমস্ত কিছু চলে আসছে, কিন্তু স্কুলে জল নেই। সেইটা কি কেউ ভাবছে? স্কুলের বাচ্চারা, এতগুলো ছাত্ররা আসছে, সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু জল পাচ্ছে না। এটাও একটা মিনিমাম ক্রাইটেরিয়া, একদম বেসিক ক্রাইটেরিয়া। আর স্বাস্থ্যের দিকটাকেও দেখতে হবে, যতটুকু ডেভেলপমেন্ট করা যায়।